স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। দর্শক, আপনারা জানেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে আজ টানা সপ্তম দিনের মতো আন্দোলন করেছে ইশরাকের সমর্থকরা। ঢাকা এক্সপ্রেসের ফেসবুক পেজ থেকে এই ঘটনাটা পুরোপুরি লাইভ দেখানো হচ্ছে। ক্রমশ পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হচ্ছে, অশান্ত হয়ে যাচ্ছে রাজধানী। তো এই বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে আমরা চলে এসেছি ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের কাছে। আমি সাথে আছি অরিত্র দাস বিশু। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে আর কি যে রিট করা হয়েছিল আদালতে, এর শুনানি শেষে আজকে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আগামীকাল রায় দেওয়া হবে। তো হঠাৎ করে এই রায় পিছিয়ে দেওয়ার ঘটনাকে আপনি কি কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করছেন কিনা? সিদ্ধান্তটা রাজনৈতিক হইতে পারে, রাজনৈতিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেহেতু এটা আদালতের বিষয়, আমরা যদি সরাসরি বলে দিই যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাহলে আদালত অবমাননার মতো একটা বিষয়ও চলে আসে। সুতরাং আমরা সরাসরি এটাও বলতে পারছি না যেটা রাজনৈতিক বিষয়, কিন্তু ব্যাপারটা নিয়ে যেভাবে রাজনৈতিক অঙ্গন উত্তাল এবং সরকারের ভেতর থেকে একটা পক্ষ কথা বলছে, আবার সরকারের বাইরের থেকে বিএনপি বা ইশরাক হোসেনরাও কথা বলছেন। সো এটা রাজনৈতিক কারণে এই রায় একদিন পিছাই গেল, এই দাবি আমরা করতেই পারি। পরিস্থিতি যেভাবে আগাচ্ছে আর কি, আন্দোলন ধারাবাহিকভাবে যেভাবে সামনের দিকে আগাচ্ছে, জোরালো হচ্ছে, তো এতে কি মনে হচ্ছে না যে প্রশাসন আর বিএনপি মুখোমুখি একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে বা কিছু? প্রশাসন এবং বিএনপি আমার মনে হয় ইতিমধ্যেই মুখোমুখি অবস্থানে চলে গেছে। হ্যাঁ, যেটা তুমি বলতেছো যাচ্ছে না, চলে গেছে অলরেডি। কারণ গত 6 দিন এবং আজকে সপ্তম দিন, 7 দিনের মতো ইশরাক হোসেন এবং তার সমর্থকরা ঢাকা সিটি কর্পোরেশনের, দক্ষিণের সিটি কর্পোরেশনের সামনে বসে বিক্ষোভ করছে। শত শত নেতাকর্মী একসঙ্গে বসে বিক্ষোভ করছে। শুধু বিক্ষোভ করছে তা না, বিক্ষোভ করাতে যে সমস্যাটা তৈরি হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে যান চলাচল ব্যাহত হচ্ছে। তারপরে আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের একটা কর্মসূচি দিয়েছে। তো এই সব কিছু মিলায়ে এটা স্পষ্টতই যে প্রশাসনের মুখোমুখি এখন বিএনপি রীতিমতো মুখোমুখি চলে গেছে। এই যে মুখোমুখি যে অবস্থান করছে, এর বিপদটা কতটুকু বা কি ধরনের হতে পারে বলে আপনি মনে করছেন? এই বিপদটা বেশ খানিকটা হতে পারে, মানে এটা একটা বিপদের কারণ হচ্ছে গিয়ে বিএনপি এখন এমন একটা অবস্থায়, বিশেষ করে ইশরাক হোসেন এমন একটা অবস্থায় চলে গেছে, এত কথা বলে ফেলেছেন উনি যে চাইলেও ইশরাক হোসেন বা বিএনপি তাদের অবস্থান থেকে পিছু হটতে পারবে না। এটা তাদের এক প্রকার কি বলে এটাকে, মানে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। অর্থাৎ তারা যে দাবিটা এখন করতেছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করাইতে হবে, আদালতের রায় এবং গেজেট প্রকাশের পরও কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না, দ্রুততম সময়ের মধ্যে শপথ পড়ানোর যে দাবি তারা করছে, এটা শুরুতে মৃদু দাবি ছিল। যখন এই আন্দোলন, এই বিক্ষোভটা শুরু হয়, এটা শুরুতে মৃদু দাবি ছিল, কিন্তু দাবিটা দিন যাচ্ছে বা দিন গেছে, আজকে সপ্তম দিনে এসে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত তারা চলে গেছে। তো সপ্তম দিনে এসে দাবিটা বেশ জোরালো দাবি হয়ে গেছে, এবং আগের প্রশ্নে যেটা বললাম যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। সো এই মুখোমুখি অবস্থানে থেকে আবার অন্যদিকে যেটা হচ্ছে বিপদ, যে কারণে বিপদ, অন্যদিকে যেটা হচ্ছে যে আমাদের এলজিআইডি উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি ইতিমধ্যে বলে ফেলছেন যে বিএনপি গায়ের জোরে কি বলে ওটাকে, সিটি কর্পোরেশন দখল নিতে চাচ্ছে, এটা বলে ফেলেছেন। তার মানে উনিও একটা শক্ত অবস্থানে আছেন, অন্যদিকে ইশরাক হোসেনও শক্ত অবস্থানে আছেন। তো দুইটা, একটা হচ্ছে রাষ্ট্রের শক্তি, একটা রাষ্ট্রের প্রশাসন, আর একটা হচ্ছে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল। বিএনপি কিন্তু ছোটোখাটো রাজনৈতিক দল না যে তাদের শক্তি কম। তো এই দুটো শক্তি যখন মুখোমুখি দাঁড়াবে, সংঘাতের সম্ভাবনা তৈরি হবে, তখন তো বিপদ হবেই। বিপদ হওয়ার তো কথাই, সেই বিপদটাই সামনে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা ভাইয়া, একটু কি জানাবেন যে হঠাৎ করেই বিএনপি বা ইশরাক হোসেন মেয়র হওয়ার জন্য বা দায়িত্ব নেওয়ার জন্য এরকম মরিয়া হয়ে উঠলো কেন? এর পেছনে মানে উদ্দেশ্যটা কি? ইশরাক হোসেন হঠাৎ করে যেমন মেয়র হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, একইভাবে তাকে মেয়র হিসেবে শপথ যাতে দেওয়া যায়, যাতে শপথ নিতে না পারেন, তার জন্য আর একটা পক্ষ মরিয়া হয়ে গেছে, তারা ঠেকানোর জন্য মরিয়া হয়ে গেছে। জি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কেন
আসলে কি হয়, বাঘ জঙ্গলে বাঘ থাকে না, বাঘ কিন্তু একটা টেরিটরি মেনটেন করে, মানে তার প্রায় 60 to 100 স্কোয়ার কিলোমিটার তার টেরিটরি সাধারণত বাঘের। এই জায়গাটাকে সে নিরাপদ রাখতে চায় সবসময়, দখলে রাখতে চায়। এটার কারণ হচ্ছে যে তার মানে এই জায়গাটা দখলে থাকলে প্রচুর খাদ্যের অভাব হবে না তার, কখনো সে খেয়ে পরে বাঁচতে পারবে। এখন বিএনপির যে অবস্থা, বিএনপি তো ক্ষমতায় নেই। 5 আগস্টের পর থেকে বিএনপি ভাবছিল যে আমরা ক্ষমতায় চলে এসেছি, কিন্তু আসলে ক্রমান্বয়ে ক্ষমতার ওই সিংহাসন ধোঁয়াশা হয়ে গেছে তাদের কাছে। তো তারা এনিহাও ক্ষমতার একটা অংশ হতে চায়। সামনে নির্বাচন, প্রভাব বিস্তার করার জন্য, যে বাঘের টেরিটরি রক্ষা করার মতোই তারা সিটি কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যখন গিয়ে বসবে, প্রাতিষ্ঠানিকভাবে গিয়ে বসবে, তখন সঙ্গত কারণেই তাদের শক্তি একটু বাড়বে, তাই না? তাদের টেরিটরি একটু বড় হবে, ওই জায়গায় তারা খেলাধুলা করতে পারবে। তো যে কারণে তারা তো চাবেই যে ওই জায়গাটা আমি চাই। একইভাবে বিএনপির এখন কিন্তু সরাসরি প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপি। অন্যান্য আওয়ামী লীগ তো দেশে নাই, বা আওয়ামী লীগকে প্রকারান্তরে মানুষ বলতেছে এখন বিএনপির বন্ধু হয়ে গেছে। তাহলে বিএনপির এখন রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো এনসিপি হচ্ছে আবার কিংস পার্টি, অর্থাৎ যারা ক্ষমতায় আছে তাদের পার্টি। আমরা এটা সবাই জানি যে যারা ক্ষমতায় এখন আছে, যারা দেশ চালাচ্ছে, যে অন্তর্বর্তী সরকার, তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এনসিপি এবং বর্তমান ক্ষমতাসীন যে সরকারটা আছে, অন্তর্বর্তী সরকার, তারা এক পক্ষ। তাহলে এই এক পক্ষের প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। তো টেরিটরি যদি বিএনপির দখলের প্রয়োজন হয়, তাহলে তার প্রতিপক্ষেরও তো টেরিটরি দখল করার দরকার আছে। তো তার প্রতিপক্ষ যেহেতু সরকার এবং এনসিপি, তো সঙ্গত কারণেই এই ইস্যুটা, তোমার গিয়ে সিটি কর্পোরেশন ইস্যুটা দুই পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই শুনছিলেন ইসরাক ইস্যুতে আমাদের নিউজ রুমের সর্বশেষ পর্যালোচনা। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, ভালো থাকবেন।